কারণ সেবার তোমার মা আর আঙ্কেল যখন তোমাদের দুজনের বিবাহ ঠিক করেছিল, তোমরা সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছিলে। এখন তো কোনো কাহিনী শুনবো না। নিস্তব্ধতা ভাইয়ের দিকে চাইল করুণ চোখে, তার চোখে আকুতি। নিজে বিয়ে করলে ঠিকই, এখন নিজ বোনের বেলায় কিপটামি করছো। এটা তো ঠিক নয় ভাই। আশা সাদাফের হাত চেপে ধরে বসে ফিসফিস করে ছেলের কানের কাছে দাঁতে দাঁত চেপে বলল, এই হচ্ছে তো আর্জেন্ট তলব, তাই না? বন্ধু ডাকছে, বন্ধু না বান্ধবী? সোজা বিয়ে? এই মাকে না নিয়ে কুপিয়ে খুন করবো তোকে আমি, হারামজাদা। সাদাফ অসহায় মুখ করে ফ্যালফ্যাল করে চেয়ে সকলের পানে। সাদাফ মুখ খুলছে না দেখে নিস্তব্ধতা আগুন চোখে তার দিকে চেয়ে। সারা রাত একটুখানি ঘুমানোর ফলে দুজনের চোখ লাল হয়ে আছে। তার উপর দাঁড়িয়ে থাকার দরুন ঘাড় ব্যথা করছে। কোন পাপের শাস্তি তারা ভোগ করছে কে জানে। এই তো ঘন্টা কয়েক আগের ঘটনা। নিস্তব্ধতা সাদাবকে টানছিল বিয়ে করতে নিতে। গিয়েছিল ও দুজন কাজী অফিসে, কিন্তু হাই, ভাগ্য তাদের সহায় হয়নি। না তো খোলা কাজী অফিস, আর না তো আছে কাজী। বিয়েটা হবে কেমন করে? তার তো ভাইয়ের মতন এত পাওয়ার নেই যে ঘুমন্ত কাজীকে জাগ্রত করে বরকে থাপড়ে থাপড়ে বিয়ে করবে। নিস্তব্ধতা সাদাফকে ফিরতে দেয়নি বাড়িতে। পুনরায় এনে বসিয়ে রেখেছে ওসমান ভিলার সামনে। বাইকের দুপাশে দুজন মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে। ক্ষণে ক্ষণে মশার কামড় খাচ্ছে সে। ঠাস ঠাস করে থাপ্পড়ের শব্দ হচ্ছে এক একটি মশা মারার সঙ্গে সঙ্গে। তুই একটা কুফা সাদাফ। আমি? অবশ্যই, যেদিন থেকে জীবনে এসেছিস জীবনের কুফা নড়ছে না এক চুলো। ওকে, চলে যাচ্ছে। থাকতে নিরাপত্তার বাচ্চা। খবরদার এক পা বাড়িয়ে দেখ সজনে ডাটার বাচ্চা, তোর ঠ্যাং ভেঙে রেখে দেব আমি। তুই কি আমার ঠ্যাং ভাঙার? হাত ছাড় আমার। ছাড়বো না, কি করবি তুই? তো যাওয়ার কাছে যাও না তুই। যা, গিয়ে বস বিয়ে আমার কাছে গিয়ে। আমি কে তোর? আর হ্যাঁ, বিয়ের আগে আমার টাকা দে। দে টাকা দে। আমার টাকা পরিশোধ করে তুই বিয়ে বসবি, খবরদার। নিস্তব্ধতা দাঁত কেলিয়ে হাসল। দেব তো, যেই টাকাটা তুই কাবিনে লিখবি ওইটাই তোর। তোকে বিয়ে করবে কে? ওই যাওয়াটায়? বাজে কথা বলবি না। ও, এখন বুঝি বাজে কথা, তাই না? যাওয়াটা যখন তোকে নিরু ডাকে তখন খুব ভালো লাগে, তাই না? মনে লাট্টু ফুটে খুব, হ্যাঁ? নিস্তব্ধতা হাসল। তা তো অবশ্যই। সাদাফ জল শক্ত করে দাঁড়িয়ে থাকে। রাত বাড়ে, একই সঙ্গে বাড়ে চারপাশের নিঃসঙ্গতা। দুজন কপত কপতি দুদিকে মুখ করে দাঁড়িয়ে। অজানা অভিমানের পাল্লা ভারী হয় তাদের মাঝের, অথচ অজান্তেই ঘোরের মাঝে দুজনের কাঁধ একত্রিত হয় একে অপরের ছায়ায়। হতভাগা রাস্তায় দাঁড়িয়ে ঘুমানো হচ্ছে, তাই না? কেন? বাড়ির অভাব পড়েছে তোদের? তা বন্ধুর সঙ্গে দেখা করতে রাস্তায় নেমে গেলি বুঝি? সাদাফের ঘুম ভাঙে বাবা মায়ের তীর্যক স্বরে। এরপর দুজন গিয়ে মুখোমুখি দাঁড়ায় সোজা ওসমান ভিলার ভেতরে। নিলয় সাহেব বললেন, দিদি ভাই, তুমি কি সাদাব দাদা ভাইয়ের নামে মামলাটা এবার করেই ফেলবে নাকি? কি বলো? দেখো, যা ভালো বোঝো। সুজন আর নিস্তব্ধ চোখ ছোট ছোট করে চায় নিলয় সাহেবের পানে। সুজন আহাজারি করে বলল, আঙ্কেল, আমার হতভাগা ছেলেটাকে আর বোঝাবেন না। আপনার নাতনি বিয়ে দিন ঠিকঠাক, আমরা আমাদের ছেলে বিয়ে দেব পরশু। নিস্তব্ধতা এক পলক সাদাফের পানে চেয়ে হনহন করে হেঁটে চলে গেল নিজ রুমে। সুজন আশা ছেলেকে রেখে বেরিয়ে গেল। রুমে ফিরল নিলয় সাহেব, নিস্তব্ধ, তাসফিও। সাদাফ একা অসহায় মুখ করে বসে রইল সোফায়। আদ্রিত এগিয়ে এলো তার দিকে। ব্রো, ভালোবাসিস আমার বোনকে? কেন বিয়ে করবি তাকে? আমি কিন্তু লক্ষ্য করেছি সাদাফ, তুই বিয়ে করবি না একবারও স্বীকার করিসনি। তার মানে কি দাঁড়ালো? এত অনুভূতি, তবে সেদিনের নিষেধাজ্ঞা কেন সাদাফ? জবাব দে। সাদাফ হাসলো, জবাব দিল না। পরশু যে আসামা তোকে মেয়ে দেখাতে নিয়ে যাবে এটা শিওর থাক। সাদাফের ইচ্ছে হলো পাশে থাকা ফুলদানিটা দিয়ে নিজের মাথায় সে নিজেই একটা বাড়ি মারে। নিরুটা দিন দিন এত বেয়াদব হচ্ছে না, তার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে খাচ্ছে। ধরনীর বুকে রাত নেমেছে পুনরায়।
অন্ধকার গ্রাস করে নিয়েছে সমস্ত আলোটুকুকে। তবে কে বেশি শক্তিশালী, আলো নাকি অন্ধকার? কিন্তু এই অন্ধকারটুকুকেও যে সূর্যি মামা খুব ভোরে গ্রাস করে নেবে। তবে কি দাঁড়ালো? হিমেল হাওয়ায় নওমির ভাবনায় ছ্যাদ ঘটে। সে দাঁড়িয়ে ছাদে, বিদ্যুৎ নেই, রুমে ভীষণ গরম, তাই তো একটু বেরিয়েছে শীতল হাওয়ার খোঁজে। হঠাৎ পুরুষালীর থাবায় নওমি হকচকায়। গোল গোল চোখে তার সামনে দাঁড়ানো বেয়াদব ছেলেটার পানে চেয়ে। নিবিড় তার দুহাত মুষ্টিবদ্ধ করে রেলিংয়ের সঙ্গে চেপে ধরে। সমস্যা কি তোমার, মিস নাওডোবা চশমিশ? আমায় ইগনোর কেন করছো? ফর কাইন্ড ইউর ইনফরমেশন, আমি কাউকে ইগনোর করছি না। তাই ইয়েস, আর হ্যাঁ, আপনি বলেছিলেন না আমার প্রেমিক আছে, তাই তো প্রেমিককে সময় দিচ্ছি ইত্যাদি। ধুলো ময়লার সঙ্গে ফালতু পিরিত করতে চাইছি না, বুঝলেন তো মহিষের বাচ্চা? হোয়াট? আমাকে দুলুমলা মনে হয় তোমার? ওমা, আমি আপনার সঙ্গে পিরিতটা করলাম কখন শুনি? মিস নাওডোবা চশমিশ, ফাদলামা করছো আমার সঙ্গে তুমি? এমা ছি ছি, মোটেও না। তাই নাকি? তবে আমি একটু করি। কি বলো চশমিশ, কিছু কিছু কও, কি বলো? নওমি বুঝে ওঠার আগে নিবিড় চট করে নওমির চোখ থেকে চশমাটা খুলে নিল, সরে গেল দূরে মুহূর্তেই। নওমি হতভম্ব হওয়ার সুযোগ পেল না। দু চোখের সামনে কিচ্ছুটি দেখতে পাচ্ছে না সে, সব কিছু আবছা। শুধুমাত্র বাতাসের শো শো শব্দ। নওমির শুষ্ক ঢোক গিল। চারপাশে নিবিড়ের কোনো সারা শব্দ পাচ্ছে না সে। নিবিড় কি সত্যিই চলে গেল তাকে এভাবে ফেলে? পারল তাকে এভাবে একা ফেলে যেতে? তার সত্যি এবারে কান্না পাচ্ছে। নিবিড়, আপনি কি চাইছেন? নিবিড়, শুনতে পাচ্ছেন আপনি? আমি এখানে, দেখতে পাচ্ছেন আমাকে? নিবিড়, কোথায় আপনি? নিবিড়, আমার কাছে আসুন প্লিজ, ভয় পাচ্ছি আমি নিবিড়। নওমি ডাকলেও কয়েকবার অপর পক্ষ থেকে কোনো সারা শব্দ এলো না। নওমি বুঝতে পারছে না সে ছাদের কোন দিকে দাঁড়িয়ে, কোথায় তার ঘরটা, কি করে পুনরায় রুমে গিয়ে নতুন চশমা নেবে সে। তার উপর পশ্চিম পাশে রেলিং নেই। অসহায় নেত্রে বসে পড়ল সে নিচে। চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো তার অশ্রুকণা। নিজেকে প্রচণ্ড অসহায় অনুভূত হলো তার। সময় কাটলো কয়েক পল। টের পেল একটি বড়শালী অস্তিত্ব তার পাশে এসে বসেছে। একই সঙ্গে ভেসে এলো তার পরিচিত অসভ্য বেয়াদব ছেলেটার হেয়ালের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ মিছে গৌরব মেশানো ফিসফিসানো কণ্ঠস্বর। আমি এখন কি দেখতে পেলাম জানো মিস নাওডোবা চশমিশ? আমি এখন দেখতে পেলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমাকে আতকুল সুরে ডাকছে, তার কাছে ডাকছে, ভীষণ আদরে তার কাছে ডাকছে। নিজে থেকে আমাকে কাছে ডাকলে তো নাওডোবা চশমিশ। চ্যালেঞ্জে হেরেছ তুমি, গোহারা হেরেছ। নৌমি ফুপিয়ে কেঁদে উঠল। তার মানে আপনি এখানে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন নিবিড়? কোনো জবাব এলো না। পুরুষালী অস্তিত্ব তার চোখে চশমাখানা পুনরায় পরিয়ে দিল। নওমি পিটপিট করে চোখ মেরে চেয়ে নিবিড়কে খুঁজতে চেষ্টা করলো, পেল না। কেউ নেই, কেউ না, পুরো ছাদ খালি। আপনি এত নিষ্ঠুর কেন নিবিড়, কেন? বিশ্বাস করুন, একদিন আপনার ওই ঝকঝকে দাঁতগুলো উঠাবই, অবশ্যই উঠাবো। মাহরিশা আজ ব্যালকনিতে দাঁড়িয়ে আদ্রিতের অপেক্ষায়। অসভ্য ডাক্তার তাকে হুমকি দিয়েছে আজ ব্যালকনির দরজা যদি ঠাস ঠাস করে লাগায় নির্ঘাত মাহরিশাকে খুন করবে লোকটা আজ। ভয়ে গলা শুকিয়ে কাট তার। বেচারা আদ্রিত যখন বউয়ের কাছে যাওয়ার জন্য গাছে উঠতে যাবে সেই মুহূর্তে থেমে যেতে হলো তার। কারণ একটাই, নিবিড়ের উপস্থিতি। আদ্রিত ফিসফিস করে বলল, ধৃত শেখ, ইহজীবনে তোমার শ্বশুর বাড়িতে বাসর করা হবে না। সারা শ্বশুরের জাত সব কয়েকটা শত্রু তোমার। ছে, ঘৃণা ধরে গেল জীবনে। নিশুতি রাত, উত্তাল সমীকরণ, চারপাশে বাতাসে শো শো শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে। চারজন মানব মানবীর অবস্থান এই মুহূর্তে মাহিন্দের দোতলা বাড়িটার ছাদে। নিবিড় চোখ গোল গোল করে দেখতে ব্যস্ত তার আদ্রিত ভাই, নিজ বোন মাহরিশা এবং তার শত্রু কিংবা মিত্র সে যাই হোক মিস নাওডোবা চশমিশ। মিনিট 10 আগের বলা আদ্রিতের বাক্যখানা এখনো হজম হচ্ছে না নিবিড়ের। মূলত সে হজম করতে পারছে না।
কি সর্বনাশ, বদহজম হলো নাকি? তাই হবে বোধহয় নিশ্চিত। এত বড় সত্যি কথা তার থেকে সকলে লুকিয়ে গেল। কিভাবে সম্ভব? কিভাবে ব্রো এভাবে বেমানি করতে পারলো তার সঙ্গে? কিভাবে পারলো? আদ্রিতকে দেখে সে যখন জিজ্ঞেস করলো, এত রাতে তুমি এখানে কি করছো ব্রো? বাসর করতে এসেছিলাম, শুধুমাত্র তোর আর তোর বাপের কারণে পারলাম না। তোরা ভাই বোন বাপ মিলে আমার জাত শত্রু হয়ে দাঁড়ালি কোন দুঃখে বলতো? তোদের জন্য কি শালার বাসরটাও করতে পারবো না? নিবিড়ের চক্ষু কোটর থেকে বের হবার উপক্রম। বাসর শত্রু এসবের মানেটা কি? ব্রো, তুমি কিছু খেয়ে আসোনি তো হসপিটাল থেকে? তোর কি মনে হয় ডক্টরদের জন্য হসপিটালে গাঁজা সাপ্লাই দেওয়া হয়? না না, মানে বলছিলাম কি তুমি উল্টাপাল্টা বকছো। রাইট, আমার না ডোবা চশমেশের কাছে আসোনি তো? একটু ভেবে বলো। ছে, বউ থাকতে পরকিয়া করতে যাবো কোন দুঃখে রে মহিষের বাচ্চা? নিবিড়ের চোখে জল ছলছল। তোমার বউটা কে ব্রো? তোর বোন কয়টা ইডিয়েট? তোর বাপ কি গোপনে আরেকটা বিবাহ করে বউ বাচ্চা পালছে? কি মনে হয় তোর? না তো। তো একটাই তো। তাহলে আমার বউকে? মাথায় হাত দিয়ে নিবিড় ঠাস করে বসে পড়েছিল মাটিতে। এই মুহূর্তে নিবিড়ের মুখখানি শুকিয়ে এইটুকুনি হয়ে গেল আফসোসে। সে কাদো কাদো মুখ করে করুণ কণ্ঠে বলল, এত বড় একটা বিষয় তোমরা আমার থেকে গোপন করতে পারলে ব্রো? নমি ভেঙচি কাটে বিড়বিড় করে, ইস, মহিষের বাচ্চার ঢং দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। এতবার দেখে দেখেও বুঝিসনি কিছু। তোর বুদ্ধি মাথায় না, হাঁটুতে রে হতচ্ছাড়া। মাহারিসা ভাইয়ের পানে গোমরা মুখ করেছে। অসভ্য লোকটা দিনকে দিন তাকে লজ্জায় ফেলে মেরে ফেলার পায়তারা করছে। কবে না জানি মাহেরিসার জানটাই বেরিয়ে যায় খাঁচা থেকে। নিবিড় মাহেরিসার পানে চেয়ে শুধালো, দুজনে মিলে আমার সঙ্গে বেমানি করলি তো আল্লাহর গজব পড়বে তোদের ওপর। আদ্রিত চট করে নিবিড়ের মুখ চেপে ধরল। খবরদার, আর একটু যদি উল্টাপাল্টা বলেছিস তো দুই ভাই বোনকে একসঙ্গে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। তিনজন মানব মানবী আদ্রিতের রাগী চোখ মুখের দিকে পাংশুতের দৃষ্টিতে চেয়ে। সকলের মুখে আতঙ্ক। নিবিড় কাঁদো কাঁদো মুখ করে বলল, ব্রো, সামনের দুটোকে নিঃসন্দেহে ফেলে দিয়ে আসো। আমায় রক্ষা করো। অ্যাটলিস্ট ওদের মতো বাহারি বস্তাগুলোকে ফেলতে তোমার মতো সাহায্যের দরকার পড়বে। নমি চোখ বড় বড় করে চাই। ছি ছি ছি, মহিষের বাচ্চাটা কত বড় স্বার্থপর দেখেছো তোমরা? এক নম্বরে অকৃতজ্ঞ একটা। ছে। আদ্রিত জবাবে গমগমে কণ্ঠে শুধালো, হুম, কাউকে দরকার নেই। বাপ ছেলে জীবনের ভিলেন দুইটাকে আগে ফেলতে হবে, তারপর বউয়ের সিরিয়াল। সিরিয়াল বলছো কি? বইয়ের লাইন লাগিয়েছ নাকি ব্রো? আদ্রিত রক্তচক্ষু বদনে নিবিড়ের পানি চাই। নমি ফিক করে হেসে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসিটুকু চেয়েও আটকে রাখতে পারল না। অবশেষে বাহিরে বেরিয়েই এলো। নিবিড় অবাক চোখে তার সে হাসির পানে চেয়ে। নিবিড়ের হঠাৎ অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করে নমি থেমে গেল। মুহূর্তে চুপসে গেল তার হাসতে থাকা মুখশ্রীখানা। চোখের চশমাটা ঠিক করার ভঙ্গি করে নাকের ডগায় ঠেলে আর চোখে চাইল। পুনরায় নিবিড়ের একই দৃষ্টির সাক্ষী হয়ে থতমত খেল। চুপচাপ বসে রইল মুখ কপুল এঁটে। ভার্সিটির শেষ ঘন্টা। রোদ্দুরের প্রখরতা প্রচণ্ড। সূর্যিমামা মাথার উপর মহা আনন্দে উকিঝুঁকি মেরে দেখছে সকলকে। কাশফি কপালে হাত ঠেকিয়ে কোনো রকমে ক্যাম্পাস ডেঙিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়েছে মাত্র। তৎক্ষণাৎ মুন্না নামের সিনিয়র এক ভাইয়া কাশফির পথ আটকে দাঁড়ায়। কি খবর, কেমন আছো কাশফি? কাশফি অবাক দৃষ্টিতে ছেলেটার পানে চায়। সে লক্ষ্য করছে ইদানিং ছেলেটা তাকে ফলো করছে। তার নামটাও জানে, দেখি কি আশ্চর্য। সৌজন্য রক্ষাত্রে কাশফি মেকি হেসে বলল, ভালো ভাইয়া। আমায় জিজ্ঞেস করলেন না কেমন আছি? কাশফি বোকা হাসল। তোমার হাসিটাও কিন্তু খুব সুন্দর কাশফি। আমি আজ বরং আসি ভাইয়া, বাড়ি যেতে হবে। কাশফি কোন রকমের ছেলেটাকে পাশ কাটিয়ে বেরিয়ে আসে। আশ্চর্য, ভার্সিটির ছেলেগুলো এমন গায়ে পড়া স্বভাবের কেন হয়?
হঠাৎ তীব্র বেগে নীলাদ্রর বাইকখানা হুট করে কাশফির সামনে এসে থামতেই চমকে উঠে দুহাত পিছিয়ে গেল ও। ভয়ে বুকের মাঝে ধুকপুক শব্দ বাজছে তার ক্রমাগত। কাশফি এক পলক নিবিড়ের দিকে চেয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নেয়। দাঁড়াও। কাশফি থমকে দাঁড়িয়ে যায়। কেন? উঠে এসো। কাশফি গোল গোল চোখ করে যায়। মানে? কাজ আছে, ওঠো। কোথায়? আমার মাথায়। এসো এসো। কাশফি সত্যি সত্যি বোকার মতন হাত বাড়িয়ে দিল। নীলাদ্র চোখ ছোট ছোট করে চাইল। হুফিং কাশি, বাইকের পিছনে ওঠো। মাথায় উঠে বসবে কোথায়? অবশ্য তুমি মাঠে না করলে কোলে বসতে পারো। আই এম নট ইন্টারেস্টেড। কাশফির চোখ পিট করে চাইল। নীল সমুদ্রের অপমানে গাল ফুলিয়ে রাখল। অভিমানে সে সামনে হাঁটা দেয়, বিড়বিড় করে। ইন্টারেস্টেড নস তো বাইকে উঠবি কেন রে? এই মেয়ে, উঠতে বলেছি তোমায়। যাবো না আপনার সঙ্গে। রাজকুমারের গল্পটা বলবো, শুনবে না? কাশফির চোখ মুখ চকচক করে ওঠে, ঘুরে দাঁড়ায় সেই সঙ্গে সঙ্গে। পুরোটা বলবেন তো? নীলাদ্র মাথা নাড়ায়। সত্যি বলবেন? প্রমিস করুন। বলবো মানে র্যাক হুফিং কাশি। গল্প শেষে তোমার দেওয়া কথাও রাখতে হবে। পারবে তো রাজকুমারের দুঃখ ঘোচাতে? চেষ্টা করব নীল সমুদ্র। হুম, চেষ্টা নয়, দুঃখ গোছাতে না পারলে তোমার শাস্তি পেতে হবে। রাজি? কাশফিও শুষ্ক ঢুক গেল, জোরে জোরে মাথা দুলালো। সে রাজি। দুঃখ ঘুচাতে পারবে কি পারবে না, কিভাবে লাঘব করবে সেসব পরে দেখা যাবে। আগে সে পুরোটা শুনুক তো অভদ্র নীল সমুদ্রের গোপন কুঠুরি হতে। কাশফি দাঁত কেলিয়ে হেসে উঠিয়ে বসলো বাইকের পেছনে। নীলাদ্র বিড়বিড় করে বলল, হুফিং কাশি, চলন্ত বাইকে একদম ডিস্টার্ব করবে না আমায়। তোমার ছোঁয়া ভয়ঙ্কর। বারবার আমার বাইকের পিছনে উঠে আমার বাইকে মেয়ে মানুষ না ওঠার রেকর্ড ভাঙছো। এর মাসুল তো তোমায় অবশ্যই শুনতে হবে, নিঃসন্দেহে। তবে মেয়ে দেখতে যাচ্ছিস তুই অবশেষে? কচি মেয়ে বুঝি? ভার্সিটিতে সাদাফ অসহায় মুখ করে দাঁড়িয়ে নিস্তব্ধতার সামনে। দুদিকের প্যারায় তার জীবন তেনা তেনা। শেষমেশ আদৌ বাঁচতে পারবে কিনা কে জানে। কি হলো, উত্তর দিলি না যে? কচি মেয়ে কি তোর জবান বন্ধ করে দিল নাকি? করতেই পারে, তোর তো যাওয়ার বেড়া আছে, আমার কেউ থাকলে সমস্যা কোথায়? বারবার একই কথা কেন বলছিস বলতো? বলেছি না ওষুন যাওরা কাওয়ার দরকার নেই আমার। নিষেধাজ্ঞা জারিও তো করিস নে। তীব্র আক্রোশে সাদাফের চুলগুলো পরপর টেনে ধরল নিস্তব্ধতা। নীলাদ্র নিজ ফ্ল্যাটের সামনে এসে বাইক থামাতেই কাশফি অবাক কণ্ঠে বলল, এখানে কেন এলাম আমরা? সারা রাস্তা জ্বালাতন করেছো আমায় হুফিং কাশি। আবার চুপ না করলে 3 তলা থেকে নির্ঘাত তোমার নিচে ছুঁড়ে ফেলবো আমি। কাশফি থতমত খেয়ে যায়। দুজনের পিছু পিছু মনসুর নিজেও হাজির হয়। দুজনের গতিবিধি লক্ষ্য করে সে সঙ্গে সঙ্গে ফোন লাগায় তার স্যারকে। ওপাশে আরাধ্য নির্লিপ্ত। নজর রাখো, ওদের কার্যে ব্যাঘাত ঘটিও না, সাবধান। চাকরিটা বাঁচাতে চাও তো? মনসুর শুষ্ক ঢুকিলে, ইস, তার স্যারটাও না বড্ড দুষ্ট। কথায় কথায় তার অবলা ভোলাভালা চাকরিটাকে লেজের মতন মাঝে টানার দরকার কি? কি বোঝে না বাপু, আশ্চর্য। নীলাদ্র বাইক থেকে নেমে কাশফিকে নামতে আদেশ ছড়ে। এসো। ভেতরে যেতে হবে কেন? এখানে বলুন না নীল সমুদ্র। ওকে বলবো না, যাও বাসায় যাও। নীলাদ্র নির্লিপ্ত স্বর। কাশফি কাঁদো কাঁদো মুখ করে চাইল। ছেলেটা এত পাজির পাজির, এমন করে না করতে হয় নাকি মুখের ওপর? আহা, ভদ্রতা জ্ঞানটুকু নেই ছেলেটার। বাড়ি বয়ে নিয়ে এসে এখন তাকে তাড়ানোর ধান্দা। পাজি ছেলে। নীলাদ্র কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কাশফি গাল ফুরিয়ে পিছু পিছু পা বাড়ায়। একবার গল্পটা শেষ হোক, এই কাশফি আর তোর ধারের কাছেও আসবে না। প্রচণ্ড গরম। কাশফি রুমে ঢুকেই সোফায় বসে পড়ে ঠাস করে। নীলাদ্র চোখ ছোট ছোট করে চায়। শ্বশুরবাড়ি নাকি এটা তোমার? সামান্য বদ্ধতাটুকুও অন্তত বজায় রাখো। বাড়ি বয়ে নিয়ে এলেটা কে শুনি?
কাশফির বলতে ইচ্ছে হলো কিন্তু জবাব দিল না। তার মিকি মাউস হেয়ার ব্যান্ডটা দিয়ে চুলগুলো আরও আঁটো সাঁটো করে বাঁধার চেষ্টায়। নীল সমুদ্র, আপনার ফ্রিজে জুস নেই?